আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাত বাজে প্রায় 11টা 20-এর মতো। এই যে আমার মেয়েটা গত কয়েকদিন ভিডিওতে তো বলছিলাম যে অসুস্থ, কিন্তু আজকে অসুস্থতার মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। ওর প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, কাশির সাথে বমি, নেবুলাইজার করা লাগতেছে, তারপরও দেখা যাচ্ছে কমছে না। তো কিছুক্ষণ আগে বমি করছে, দেন অনেক কষ্ট করে ঘুম পাড়াই দিয়েছি। তো বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের আসলে কষ্টের শেষ থাকে না। মেয়েটার মুখের দিকে তাকালেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ওর আব্বু চলে গেছে অফিসে, আর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে ও যে বিছানার চাদর টাদরগুলো বিছানায় পাড়া ছিল সেগুলোতে বমি করে নষ্ট করছে, তো সেগুলো উঠিয়ে দেন আমি নতুন বিছানার চাদর পেরে দিয়েছি, তো তাতেও ঘুমাচ্ছে। আর এখন চলে আসছে রান্নাঘরে, কিছু থালা বাসন আছে সেগুলো ক্লিন করে নিব। যত রাতই হোক দেখা যায় আমার রান্নাঘরে কোনো থালা বাসন আমি জমিয়ে রাখি না। রান্নাঘরে থালা বাসন জমিয়ে রাখলে আমাদের মুসলিম ধর্মে একটা হাদিস আছে যে রহমতের ফেরেশতা নাকি ঘরে প্রবেশ করে না। আর এই কারণে শত কষ্ট বা ব্যস্ত থাকলেও চেষ্টা করি রাতে থালা বাসনগুলো সবকিছুই ক্লিন করে রাখা। শুধু থালা বাসন না, থালা বাসনের পাশাপাশি যদি আমার রান্নাঘর কোথাও নোংরা থাকে বা অগোছালো থাকে সেগুলোও আমি একবারে সেরে নেই, যাতে সকালে উঠে আমার রান্নাঘরের পিছনে তেমন কোনো সময় না দেওয়া লাগে। যদিও খুব বেশি থালা বাসন না, কারণ রাতে আমরা কেউই খাওয়া দাওয়া করিনি, আমি তো খাই নাই। রুহিকে জাস্ট একটুখানি নুডলস রান্না করে দিয়েছে, ও সেটাই খেয়ে নিয়েছে। আর যখনকার থালা বাসন তখন ধুয়ে ফেলে, কিন্তু তেমন একটা থালা বাসন জমেও না, আর আমাদের কষ্টটাও কম হয়। তো তারপরে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি সিঙ্কটা ক্লিন করে নিচ্ছি। আমার কাছে আমার শান্তির জায়গা আমার রান্নাঘরটা, সেটা যদি সবসময় একটু পরিপাটি থাকে, যতটুকু জায়গা আছে সেটা নিয়ে যদি একটু পরিপাটি করে রাখি তাহলে আমার মনের শান্তিটা অনেক বেশি বেড়ে যায়। যার কারণে চেষ্টা করি একটু কষ্ট হলেও সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। অনেক রাত, আসলে এত রাতে কাজ করতে গেলেও কেমন যেন একটা লাগে, যেহেতু 11:30টারও বেশি বেজে গেছে, বাইরে একদম সবাই ঘুম আর আমি একাই আমার সংসারের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরটা সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে, এদিকে সব কিছুর মোটামুটি ওকে। এখন ঘরে কিছু কাজ আছে, সেগুলো আমার রুহিমনের যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে সেগুলো এখনও গোছগাছ করা হয়নি, তো সেগুলো একটু গোছগাছ করে নিব, দেন শুয়ে পড়বো, কারণ 12টার কাছাকাছি বেজে গেছে। কাজ করতে করতে আসলে টাইমটা পার হয়ে যায়, যেটা মানে এই ভিডিওর দেখে বোঝা যায় না, কারণ একটা কাজ কয়েকটা সেকেন্ডের ভিডিও ক্লিপে আসলে বোঝানো সম্ভব নয়। গত প্রায় 6-7 মাস আমার রুহিমনে তেমন কোনো একটা প্রবলেম হয়নি শ্বাসকষ্টজনিত, বাট এইবার সর্দি কাশি থেকে এই সমস্যাটা হয়েছে আসলে। আলহামদুলিল্লাহ নতুন একটা সকাল, আর সকালবেলা উঠে বাইরের এই দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমার জানালার কাছে হাসনা হেনা, গোলাপ ফুল, বেলি ফুল, সব ধরনের ফুলের গাছ আছে, আর আমি সবসময় চেষ্টা করি আমার এই জানালাটা খুলে কিছুটা সময় জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করতে। যদিও সকালবেলা আমার মেয়েটার পরীক্ষা আছে আজকে, আমি বুঝতেছি না ওকে কিভাবে নিয়ে যাব, বা ও আরও অসুস্থ হয়ে পড়বে কিনা। ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলি নাই, ভাবলাম আজকে সকালের নাস্তাটা রেডি করতে দিয়ে তারপর ঘুম থেকে তুলবো। আজকে একটু খিচুড়ি চাপাবো, আর ওকে খিচুড়ি দিব না, মুসুরির ডালে অ্যালার্জি আছে, ওর জন্য ফ্রোজেন করা রুটি আছে, সেটাই ভেজে দিব। আর দেখা যায় যে যেদিন পরীক্ষা থাকে সেদিন সকালে নাস্তার জন্য তেমন একটা টাইম দেওয়া হয় না। তা আমি যদিও উঠি ঘুম থেকে অনেক সকালে, 5টা থেকে 5:30টার ভিতরে, তারপরও মেয়েটাকে একটু দেখা যায় আধা ঘন্টা 45 মিনিট পড়তে বসাতে হয়, কিন্তু আজকে কি করব বুঝতেছি না। এখনও ঘুমাচ্ছে, কাশির ওষুধ বা যে এই ধরনের ওষুধগুলো খাইলে রাতে প্রচুর ঘুম হয়, আর ঘুম অবস্থায় থাকলে মেয়েটা আলহামদুলিল্লাহ তখন ভালো থাকে, বাট যখনই ঘুম থেকে ওঠে তখন ওর অসুস্থতাটা শুরু হয়ে যায়। তো খিচুড়ি রান্নার জন্য চাল ডাল সব মশলা একসাথে করে মাখিয়ে দিয়েছি হাতে, আর খিচুড়িটা ওদিকে বসিয়ে দিয়ে আমি একবারে ভাবলাম দুপুরের রান্নাটাও বসিয়ে দিব। কারণ আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে তাদের পাশ থেকে ওঠা যায় না, তারা সব সময় চায় আমাদের সঙ্গটা, আর আমাদেরও মনটা ভালো লাগে না, স্থির হয় না, মনে হয় সবসময় আমার কাছে যেয়ে বসে থাকে। আর এই কারণেই আমি ভাবলাম যেহেতু হাতে সময় আছে, রান্নাটা একবারে করেই ফেলি। আর ঝটপট রান্না করতে যেয়ে আজকে চরম একটা ভুল করে ফেলছি। এই যে আমি 2টা তরকারির জন্য পুঁটি মাছ আর রুই মাছ নিয়েছিলাম, তো 2টা জিনিসই আমি একসাথে একদম তেলের উপরে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে পুরো মাছগুলায়
কড়াইতে লেগে গেছে, একদমই উঠানো যাচ্ছিল না। মানে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম যে তাড়াতাড়ি করতে যেয়ে বড় ভুল করে ফেললাম না তো, এই মাছ ভেঙে যাবে আর মানে রান্না করতে পারবো কি না। পরে এই অবস্থা দেখে আর কি করা, আমি ডিরেক্টলি হচ্ছে না ভেজে জাস্ট হচ্ছে পানি দিয়ে নিয়েছি। আর পানি দেওয়ার পরে নিচ থেকে নরম হয়ে গেলে ওটা জাস্ট জাল দিয়ে উঠিয়ে নিয়েছি। আসলে গ্রামের দিকে কিন্তু এই পদ্ধতিতেই আগে রান্না করা হতো। আমাদের ওদিকে বলতো সাতলানো, আবার কেউ বলে জাল দেওয়া মাছ। তো এইভাবেই কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত আগের দিনের মানুষগুলো মাছ ভাজি করে তেমন একটা সবজি রান্না করতো না, এইভাবে জাল দেওয়া মাছ দিয়েই হচ্ছে সবজিটা রান্না করতো। তো পানি দেওয়ার পরে হচ্ছে এই যে আমার কিন্তু একদম মানে মাছগুলো উঠে গেছে আর ভাঙেনি, তেমন একটা কোনো সমস্যাও হয়নি। তো জাস্ট আর একটুখানি মাখো মাখো করে ঝোলটা আমি নামিয়ে নিব। আর এই মাছের ঝোলটা যদি তরকারিতে দেওয়া হয়, তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আজ আমি মূলত রান্না করব বেগুন দিয়ে রুই মাছ। আর যে পুঁটি মাছগুলো দেখছেন, এই পুঁটি মাছগুলো দিয়ে ঝিঙার ঝোল, একদমই সাদামাটা তরকারি। কারণ হঠাৎ করে আবারও প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমে সাদামাটা তরকারির উপরে আসলে আর কোনো কিছু হয় না। তো যাই হোক, বেগুনটা রান্না করার জন্য ফার্স্টেই আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেন জিরার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া দিব না, কারণ আমি একটু মরিচ গুঁড়া বর্তমানে স্কিপ করছি। যাই হোক, দেখা যায় মরিচ গুঁড়া দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে, কিন্তু হলুদটা দিলেও কালারটা যেটা আসে মোটামুটি ভালো। তো যার কারণে আমি মরিচ গুঁড়া আজকে দিচ্ছি না দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বেগুন সবসময় ঝোলের উপরে ছাড়ি, একদমই বেগুন কষিয়ে রান্না করি না। আমার কাছে মনে হয় বেগুন কষিয়ে রান্না করলে বেগুনটা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, অ্যান্ড খেতেও ভালো লাগে না, কষটা ধরে যায়। যার কারণে তো ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা বলকও চলে আসছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুনের ভিতরে আমি একটা আলুও দিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় সবাই ভীষণভাবে আলু পছন্দ করে। এই মুহূর্তে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, তারা যদি ভিডিওর শুরুতে লাইক না দিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করুন, মানে ভিডিওটা শেষ করুন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দেবেন। তো এই যে বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি বলকও চলে আসছে, আর ভোল্টেজ অনেক বেশি কম, যার কারণে আসলে রান্না করতেও আজকে দেরি হচ্ছে। এখন ওই যে জাল দিয়ে রাখা যে মাছগুলো ছিল সেগুলাই দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুটা সময় রান্না করে একটু মাখো মাখো টাইপের করে আমি হচ্ছে নামিয়ে নিব। সবজিটা আমি খুব বেশি একটা কমই পাতলা ঝোল রাখি, মানে হাতে গোনা কিছু সবজিতে আমি পাতলা ঝোল রাখি, যেমন ঝিঙাতে আমি পাতলা ঝোল রাখি, কিন্তু মিষ্টি কুমড়া, বেগুন এইগুলাতে হচ্ছে মাখো মাখো ঝোল টাইপের করি। তো আমার কিন্তু একটা রান্না হয়ে গেছে আর একটা রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল।